আমার সাথে ইন্দ্রাণী সিংহ, সুতপা মুখার্জি এবং মল্লিকা ভট্টাচার্য। রচনা ও নির্দেশনায় ছিল শুভাশিস ঘোষাল। বেশ্যা, পথিকা, গণিকা। কখনো রাস্তায় ফুটপাত, ইশারায় হাত ছানি, কখনো বা হলুদ আবছা আলোয় চোখের ইঙ্গিতে আত্মতায় মুগ্ধ প্রস্তাব। সেই উগ্র সাজে দেহকে পসরা করে ব্যবসা করা কিছু নারী, এদেরকেই আমরা বেশ্যা বলেছি। শাস্ত্রে বলা হয়েছে, যে নারী যার পুরুষে গমন করে সে সৈনিক, এবং যে পঞ্চপুরুষ নারী সেই বেশ্যা। যে কারণে কানীন পুত্র কর্ণ ও বিবাহ পরবর্তী 3 পাণ্ডবের জন্মদানের পর পাণ্ডুর বারংবার অনুরোধ সত্ত্বেও কুন্তীর 4র্থ সন্তানের জন্ম দিতে রাজি হননি কিছুতেই। কেননা 4 জনের অনুসে কর্ণ ও 3 পাণ্ডব সহ মোট 4 পুত্রের জন্ম দিয়েছিলেন কুন্তী। আরো একজনের সঙ্গে মিলনে তিনিও তবে পতিতাই পূর্ণ হতেন। অথচ এই সাবধানে কুন্তী পঞ্চপুত্রে ভাগ করে দিয়েছিলেন নববধূ দ্রৌপদীকে, যে কারণে প্রকাশ্য রাজসভায় কর্ণ দ্রৌপদীকে বলতে পেরেছিলেন বেশ্যা, পতিতা। ঋগ্বেদে বেশ্যাবৃত্তির উল্লেখ রয়েছে, এমনকি পতিতা বৃত্তিতে বিভিন্ন আইন কানুনের উল্লেখ করা হয়েছে। মৎস্য পুরাণের 17তম অধ্যায়ে এবং কাম সূত্রে পতিতাদের ব্যবসা ও আচরণের উল্লেখ করা রয়েছে। এর থেকেই বোঝা যায় কেন পতিতা বৃত্তিকে আদিমতম পেশা বলা হয়। পুরাণে উল্লেখ আছে বেশ্যার দর্শনে দিন ভালো যায়। মহাভারতে উল্লেখ আছে উৎসবের সময় বেশ্যারা রক্তবর্ণ বস্ত্র, মালা, স্বর্ণালঙ্কার ইত্যাদিতে সজ্জিত হয়ে উৎসবে যোগ দিতেন, এবং যুদ্ধের সময় সেনাবাহিনীর মনোরঞ্জনের জন্যও তারা সঙ্গী হতেন। উজ্জয়িনীর মহারাজ বিক্রমাদিত্য, যার রাজসভাতে ছিলেন কালিদাস সহ নবরত্নেরা, সেই রাজা বিক্রমাদিত্য রাজপথের ধারে ধারে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত পথিকদের জন্য বিনামূল্যে খাদ্য ও পানির ব্যবস্থা করেছিলেন। এগুলোকে বলা হতো বেশ। এই বেশগুলির পরিচালনার ভার ছিল রাজ্যের মহিলাদের হাতে। কালক্রমে পথিক, বণিক, সৈনিক ও পর্যটকেরা ওই নারীদের কাছ থেকে খাদ্য, বিশ্রাম ও আশ্রয় ছাড়াও তাদের সঙ্গ কামনা করতে থাকেন। এভাবে এই বেশের পরিচালকেরা পরিণত হন বেশ্যা। তন্ত্রশাস্ত্র মতে চন্দ্রপূজায় 5 শ্রেণীর বেশ্যাদের শক্তি বা দেবীর স্থান দেওয়া হয়েছে। এগুলি হল নাগরিক বেশ্যা অর্থাৎ নগরবাসিনী গণিকা, রাজবেশ্যা যারা রাজার দ্বারা অনুগৃহীত গণিকা, উচ্চ বেশ্যা অর্থাৎ সৎবংশীয় লোকেশালী নারী, ব্রহ্মবেশ্যা অর্থাৎ তীর্থস্থানে যারা গণিকা হিসাবে বিকৃত হতেন, দেব বেশ্যা অর্থাৎ মন্দিরের দেবদাসী। আম্রপালি ও বাসনকন্যা নামে রাজবেশ্যাদের প্রাচুর্য ও আধিপত্যের সন্ধান পাই আমরা বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটকের অভিধম্ম পিটকেও। পুরাকালে এই বেশ্যা বা গণিকাদের শত্রু নিধনের জন্য 20 কন্যা হিসেবেও ব্যবহার করা হতো। এমন বহু কাহিনী জুড়ে আছে চাণক্যের কূটনীতির সঙ্গেও। রাজার জেনেরা মহল বা হারেমে ছোটবেলা থেকেই ক্রমবর্ধমান মাত্রায় একনায়ক নামক বিষ খাইয়ে এদেরকে 20 কন্যা করে তোলা হতো, এবং এদেরকে শত্রুপক্ষের রাজা ও সেনাপতিদের উপহার হিসেবে পাঠানো হতো। এদের সঙ্গে বসবাসের ফল ছিল নিশ্চিত মৃত্যু। অতীতে এক ধরনের স্বাধীন চেতা নারী বা সাধিকার সন্ধান পাওয়া যায়, যারা সাধনার জন্য এক অরণ্য থেকে অন্য অরণ্যে স্থান বদল করে তপস্যা করতেন। সেই স্থানকে বলা হতো বিষ, তারই সাধিকারা বেশ্যা। এরা সামাজিক মানুষের কাছে পরম শ্রদ্ধা লাভ করতেন, এবং এদের এই কিছুদিনের বসবাসের স্থানকে পুণ্য স্থান হিসেবে এবং সেখানকার মাটিকে পবিত্র গণ্য করা হতো। শাস্ত্রীয় ব্যাখ্যাতেও আমরা দেখি বেশ্যাকে কখনো মাতা গঙ্গার সঙ্গে, কখনো দেবী দুর্গার সঙ্গে তুলনা করে পূজার আসন দেওয়া হয়েছে। দুর্গা পূজার ষোড়শ প্রচারেও দেখা যায় রাজবাড়ির দুয়ারের মাটি গঙ্গার মাটি, দেব দুয়ারের মাটি যেমন অপরিহার্য তেমনি অপরিহার্য বেশ্যার দুয়ারের মাটি। এই বেশ্যাদেরই আমরা সাধারণ নজরে অত্যন্ত ঘৃণা করি, যে কারণে তাদেরকে অচ্ছুত গণ্য করি।
সমাজের পক্ষে দূষিত বলে মনে করি এবং এখানে তাদের জীবন দুর্বিষহ। রাতের আধারে বেশ্যার ঘর সর্বতরের কাছে, দিনের আলোতে ছিল না তাহারে, থাকাও না লাজে। নারী আমাদের মায়ের জাতি, বেশ্যা বানালোকে ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দের সেরেছে। সাধুর নগরে বেশ্যা মরেছে, পাপের হয়েছে শেষ। বেশ্যার লাশ হবে না কাফন, এইটা সাধুর দেশ। জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা, মরলেই যত দোষ। দাফন কাফন হবে না এখন, সবে করে ফুসফুস। বেশ্যা মারা গেলে তাদের দেহের স্বাভাবিক সৎকার হয় না, তাদের দেহগুলিকে অপবিত্র গণ্য করে অত্যন্ত অবহেলায় কোন রকমে মৃতদেহকে নিঃশেষ করা হয়। বেশ্যার তবু আছে পাপ, নিজেকে সেখানে দোষী। তোমরা তো একটা দিন বেঁচে খাও, হচ্ছ খোদার খাসি। অর্থের বিনিময়ে যে নারী দেহ বেচে, সেই কি শুধু প্রস্টিটিউট? অর্থের বিনিময়ে যে নৈতিকতা গেছে, সেও প্রস্টিটিউট। অর্থের বিনিময়ে যে ভাইকে সই করে, সে প্রস্টিটিউট। অর্থের বিনিময়ে চাকরিতে নিয়োগ দেয়, সেও প্রস্টিটিউট। অর্থের বিনিময়ে যে আসামিকে জামিন দেয়, সেও প্রস্টিটিউট। অর্থের বিনিময়ে যে দলের পদ বেচে, সেও প্রস্টিটিউট। অর্থের বিনিময়ে যে নমিনেশন পাচ্ছে, সে প্রস্টিটিউট। অর্থের লোভে যে নারী বা পুরুষ সঙ্গী বদলায়, সেও প্রস্টিটিউট। তবে যার বেচার মতো অবশিষ্ট আর কিছুই থাকে না, সেই নারী দেহ বেচলেই তা এত ঘৃণ্য কেন? যার কাছে বেচে তার পরিচয় বা কি? সেও কি নয় আর এক প্রস্টিটিউট? প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। এরপর ঘৃণার সঙ্গে বেশ্যা কথাটা উচ্চারণের আগে আশা করি আপনারা আরেকবার ভেবে দেখবেন।